কুমিল্লায় 2 মাসে প্রায় 150 অগ্নিকাণ্ড, বৈদ্যুতিক ত্রুটি ও গ্যাস বিস্ফোরণে অধিকাংশ দুর্ঘটনা। সচেতনতা ও নজরদারি বাড়ানোর তাগিদ। বিদ্যুতের লাইন, বিদ্যুতের ওয়্যারিং, বিদ্যুতের এমসিবি এগুলার বিষয়ে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেই না। সব জ্বালানা দরজা খুলে যদি কোনো কারণে লিকেজ থাকে এগুলি বের করে তারপর চুলা স্টার্ট করা, এটা নিয়ম। দেশের বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। ঈদের ছুটিতে ডিপো বন্ধ থাকায় সংকট, বলছেন ফিলিং স্টেশন মালিকরা। বিকেল থেকে পরিস্থিতি উন্নতির আশা। ঠাকুরগাঁওয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। দুর্নীতি ও বব কঠোর হাতে দমনের হুঁশিয়ারি। ঈদের তৃতীয় দিনেও সারা দেশের পর্যটন স্পটগুলোতে ভিড়, পাহাড় সমুদ্রে ভ্রমণ পিপাসুদের সমাগম, ছুটি উপভোগে ব্যস্ত দর্শনার্থীরা। আমন্ত্রণ, ঈদ মুবারক। সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 2 মাসে প্রায় 150 অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছে কুমিল্লাবাসী, যার মধ্যে বেশিরভাগই ঘটে বৈদ্যুতিক ত্রুটির কারণে। গ্যাস লাইন বিস্ফোরণেও প্রাণ গেছে এক দম্পতির। সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতা বাড়ানো গেলেই কমে আসবে দুর্ঘটনার সংখ্যা। সে সাথে কর্তৃপক্ষের নজরদারিও বৃদ্ধির দাবি জানায় সচেতন মহল। চোখের সামনে জ্বলে পুড়ে ছাই প্রিয় মাদ্রাসা, তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। 10-12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এখন কিভাবে লাগছে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা তো নামাজে ছিলাম, ছাত্র নামাজ ছিল। তারাবি নামাজ চলতেছে, বাবার কাছে আমি ইসলামের জন্য বাড়িয়েছিলাম। তখন দেখছিলাম ওইদিকে থেকে কালো ধোয়া বাড়তেছে। এবার আমি একটু ওইদিকে নামে দেখতে ওইখান থেকে আগুন দিতেছে। এবার আমি তাড়াতাড়ি করে মসজিদে ঢুকে সবাই ছিলেন দিছি। গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরেই ঘটে বিস্ফোরণ, দগ্ধ হয়ে প্রাণ যায় দম্পতি। কুমিল্লায় এমন অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা বেড়েছে আশঙ্কাজনক হারে। ফায়ার সার্ভিসের তথ্য মতে গেল 2 মাসেই জেলায় 144টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রায় 144টা অগ্নিকাণ্ড সংঘটিত হয়। সেই ক্ষেত্রে 40% বৈদ্যুতিক গোলযোগের কারণে সংঘটিত হয়েছে। আর অন্যান্য আছে আপনার গ্যাস লাইন লিকেজ, গ্যাসের চুলা বিস্ফোরণ। ফায়ার সার্ভিস এসব অগ্নিকাণ্ডের 11টি কারণ চিহ্নিত করেছে, যার মধ্যে 40 ভাগই ঘটে বৈদ্যুতিক ত্রুটির কারণে। তবুও শহরের প্রতিটি পথ যেন তারের জঞ্জালে আবদ্ধ। সবকটি মোড়েই বৈদ্যুতিক খুঁটিতে একই দৃশ্য। কেডিবির মিটার নিয়েছে, মেইন কানেকশন নিয়েছে। আপনি যাই দেখবেন সিঁড়ির নিচে জঙ্গলের মধ্যে ওখানে আরও অনেক হেফাজত জিনিস ফেলে রেখেছে, এবং সেখানে পর্যাপ্ত মানের না এমসিবি আছে, না ব্রেকার আছে, না সঠিক ব্যবস্থাপনা আছে। শুধু 2 মাসের দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 4.5 কোটি টাকা। সচেতনতা বৃদ্ধি এবং নিয়ম মেনে বৈদ্যুতিক সংযোগের ব্যবহার অনেকটাই কমিয়ে আনতে পারে দুর্ঘটনা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। জনসচেতনমূলক কার্যক্রম আছে, তারপরে পরিদর্শন কার্যক্রম আছে, মহড়া কার্যক্রম আছে। এগুলোর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করে তুলি এসব অগ্নিকাণ্ড দুর্ঘটনা মোকাবেলায়। বিদ্যুতের লাইন, বিদ্যুতের ওয়্যারিং, বিদ্যুতের এমসিবি এগুলার বিষয়ে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দেই না। আপনি অনেক বাসা বাড়িতে দেখবেন আসলে বিদ্যুতের কানেকশনটা নিয়েছে যত্রে তত্রে যেভাবে সেভাবে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত 20 মিনিট 30 মিনিট সব জ্বালানা দরজা খুলে যদি কোনো কারণে লিকেজ থাকে এগুলি বের করে তারপর চুলা স্টার্ট করা, এটা নিয়ম। এতে অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে মানুষ বাঁচবে। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সরবরাহ ঘাটতির কারণে সারা দেশের বেশিরভাগ পাম্পে তেল দেওয়া বন্ধ রয়েছে। গাড়ি চালকরা জ্বালানির আশায় ঘুরছেন এক পাম্প থেকে অন্য পাম্পে, জানিয়েছেন তাদের ভোগান্তির কথা। পাম্প মালিকরা বলছেন, ঈদের ছুটিতে 2 দিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট সৃষ্টি হয়েছে। বিকাল নাগাদ পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন তারা।
নারায়ণগঞ্জের ডিপোগুলোর পরিস্থিতি আপনাদের জানাতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। ডিপো থেকে তেল সরবরাহ কখন শুরু হয়েছে? আবার কিন্তু তেলের একটি প্রকট সংকট দেখা দিয়েছে, কখন নাগাদ স্বাভাবিক হতে পারে তেল সরবরাহ শুরু হলে কিন্তু আবার এই তেল সরবরাহের যে সমস্যা ছিল এটা কিন্তু নিরসন হতে পারে অনেকটাই। মারফি, আপনি ঠিকই বলেছেন যে তেল সরবরাহ কিন্তু শুরু হয়েছে। নারায়ণগঞ্জের যে 4টি তেল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এই 4টি ডিপো থেকে কিন্তু ইতিমধ্যে তেল সরবরাহ করেছে। আমরা এখন আছি পদ্মা ডিপোতে। সেই পদ্মা ডিপোতে আমরা এখন পর্যন্ত যতটুকু খোঁজ খবর পেয়েছি যে আজকে পদ্মা ডিপো থেকে 104টি প্রতিষ্ঠানে, তার মধ্যে 86টি পেট্রোল পাম্প এবং বাকিগুলো বিভিন্ন প্রতিষ্ঠান কোম্পানিকে তেল সরবরাহ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত যারা তেল নিয়ে আসছেন তারা বলছেন যে রেশনিং যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে এবং ঈদের আগে যে তেল সরবরাহ করা হয়েছিল 2 দিন আগে, অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরের দিন যেহেতু তেল সরবরাহ বন্ধ থাকবে, সে কারণে যে পরিমাণ চাহিদা ছিল সেই পরিমাণ চাহিদা মোতাবেক তেল না দেওয়ার কারণেই ঢাকা শহরের পেট্রোল পাম্পগুলোতে সংকট রয়েছে। তবে পেট্রোল পাম্পে এখানে যারা ডিপো কর্তৃপক্ষ আছেন আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা আসলে এই ব্যাপারে গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হয়নি। তারা বলছেন যে তেল ইতিমধ্যে সরবরাহ শুরু হয়েছে সকাল থেকে এবং নারায়ণগঞ্জের যে 4টি ডিপো আছে প্রত্যেকটি ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে। সব মিলিয়ে তেল যেভাবে সরবরাহ করা হচ্ছে, আশা করা হচ্ছে যে বিকেল নাগাদ তেলের যে সংকট, অর্থাৎ একেবারে যে পেট্রোল পাম্পগুলোতে তেল পাচ্ছে না সেই সংকট কিছুটা কেটে আসবে, এরকমটাই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মারফি। স্মিথ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এদেশের মানুষ ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না, তাই ধর্মকে বিক্রি করে কিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় সংশ্লিষ্টদের সৎভাবে খালের খনন কাজ পরিচালনার নির্দেশনা দেন এলজিআরডি মন্ত্রী। বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মবকে কঠোর হস্তে দমন করা হবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না, ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার এবং সেটা বাংলাদেশের মানুষ 95 মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে। ঈদের ছুটি উপভোগ করতে অনেকেই ছুটে চলেছেন সিলেটের দিকে। সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর চিত্র আপনাদের দেখাবো। জাফলংয়ে রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান রিপন। ভিড় কেমন দেখছেন সিলেটে? ঈদের আসলে আজকে 3য় দিন, কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে যে ভিড় আমরা এই মুহূর্তে দেখছি তাতে করে মনে হচ্ছে যে আগামী 2 দিনও এরকম ভিড়ই থাকবে। কারণ আমরা সকাল থেকে যেটা দেখছিলাম যে আমরা এই মুহূর্তে জাফলংয়ে রয়েছি, জাফলংয়ের যে পর্যটন কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার যারা আসছেন তারা এখান থেকে ছুটে যাচ্ছেন সেই যে জাফলংয়ের যে পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে যে নদী আছে সেখানে চলে যাচ্ছেন এবং সেখানকার দৃশ্য উপভোগ করছেন। বিশেষ করে সেখানকার যে একটি ঝুলন্ত সেতু রয়েছে ভারতের অভ্যন্তরে, সেটা দেখার জন্যই তারা মূলত সেখানে যাচ্ছেন। সেই সাথে সেই স্বচ্ছ জলধারা রয়েছে, সেখানে গোসল করছেন, সেখানে পানিতে নেমে জলকেলি করছেন। পরিবারের আমরা যেটা দেখছিলাম যে পরিবারের সকল সদস্যদের নিয়েই এই মূলত এবারের এই যে ঈদের পরের প্রকৃতি ভ্রমণ সেটাই করছেন। একদম শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষরাই কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছে। বিশেষ করে জাফলংয়ের এই 0 পয়েন্ট ছাড়াও আরও যে কয়েকটি এলাকা রয়েছে, বিশেষ করে খাসিয়াপল্লী রয়েছে, ঝর্ণা রয়েছে, এই 2টি স্থানে পর্যটকদের ভিড়, উপচে পড়া ভিড় এই মুহূর্তে লক্ষ্য করা গেছে। এবং সকাল থেকে কিছু কম থাকলেও সময় বাড়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই পর্যটন 0 পয়েন্টে নামার সময় যে সিঁড়িটি রয়েছে সেখান থেকে কিন্তু রীতিমতো জ্যাম লেগে গেছে। কারণ বেশিরভাগ পর্যটক নামছেন এবং সকালে যারা এসেছিলেন তারা ইতিমধ্যেই উঠছেন, তারা আবার আর এখান থেকে অন্য পর্যটন কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে তারা হয়তো যাবেন। সে কারণে সকালের দিকে যারা আসছেন তারা এখন ফিরে যাচ্ছেন। সবুজ প্রকৃতির মাঝে থোকায় থোকায় ঝুলছে গোলাপি রঙের কাঞ্চন ফুল। ছোট বড় শত শত গাছে ফাল্গুনের শুরুতেই এই ফুল ফুটেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ফুলের স্নিগ্ধতা মানুষকে মুগ্ধ করছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আনাচে কানাচে সড়কের ধারে সারি সারি কাঞ্চন গাছ প্রকৃতির সৌন্দর্যকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে, যার স্নিগ্ধতা বিমোহিত করেছে মানুষকে। অর্কিড কাঞ্চন বা লাল কাঞ্চন যেটি দেখতে পাচ্ছেন সেটি আসলে আমাদের ক্যাম্পাসেই বেশিরভাগ দেখা যায়। অনেক গাছ আছে আমাদের ক্যাম্পাসে এটা নিয়ে, সেখানে দর্শনার্থীরা, আমরা শিক্ষার্থীরা, আমরা বন্ধু বান্ধবরা আসি, ছবি তুলি। বাংলাদেশে আর কোনো জায়গায় এই রক্তকাঞ্চন ফুলটা দেখতে পাই না, এটা বেশিরভাগ দেখা যায় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো বসন্তের সময় দেখা যায় যে হরেক রকমের ফুল আমরা দেখতে পাই, কিন্তু এই ফুলটা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অনেক বেশি বর্ধন করে। ফুলটার কালারটা সবাইকে খুব বেশি বিমোহিত করে। এছাড়া এই ফুলটা দিয়ে অনেক বসন্তের সময় ছবি তুলে সবাই মিলে এনজয় করে। বছর 5 আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় লাগানো হয় কাঞ্চনের চারা। সময়ের ব্যবধানে এই ফুলের সৌন্দর্য এখন ছেয়ে গেছে পুরো ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বর, প্যারিস রোড, পশ্চিমপাড়া সহ বিভিন্ন সড়কের ধারে কাঞ্চন গাছের সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন শিক্ষার্থী ও পর্যটকরা। মেয়েরা তো ফুল একটু বেশি পছন্দ করে, আর কে না ভালোবাসে ফুল। গাছে যতটা সুন্দর দেখতে, এবার কানে ফাঁকেও দেখতে ভালোই লাগে। আপনি যখন এখানে বয়ে বেড়াবেন দেখবেন কাঞ্চন ফুল ঝরে পড়ছে বাতাসে, সে আসলেই একটা মনোমুগ্ধকর বিষয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাঞ্চন ফুল একটা সিগনেচার বৈশিষ্ট্য। তার মানে হচ্ছে আপনি বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রান্তেই যান না কেন, আপনি দেখতে পারবেন যে সেখানে কাঞ্চন ফুল ফুটে আছে। লাল, গোলাপি, বেগুনি রঙের এই ফুল প্রচণ্ড রোদেও সতেজ থাকছে। শোভা বর্ধন ছাড়াও হাঁপানি, ক্ষত, পেটের পীড়া সহ এই বৃক্ষের রয়েছে নানা ঔষধি গুণ। এই গাছের ফুলের শোভাবর্ধনকারী ছাড়াও এটার ঔষধি গুণও রয়েছে আর কি। এই গাছের পাপড়ির থেকে অনেক ভেষজ গুণ আমরা উল্লেখ করতে পারি। যেমন এই গাছের পাপড়ি তেলের সঙ্গে মিশিয়ে যদি চুলে দেওয়া হয় তাহলে সাধারণত চুল কালো হয়ে থাকে। কাঞ্চনকে ইংরেজিতে অর্কিডও বলা হয়ে থাকে। উদ্ভিদবিদ্যার ভাষায় বাউহিনিয়া ভ্যারিয়াগাটা নামে পরিচিত এই প্রজাতি অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলে ভালো ফলন দেয়। জারিন অর্নি, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।